দূরত্ব নাকি ভালোবাসা বাড়ায়। এই কথাটা সবাই শুনেছেন আশা করি। তবে অনেক সময় দূরত্ব আরও দূরত্বকে বাড়িয়ে দেয় আমাদের অজান্তেই। আর তখন আমরা বুঝতে পারি পাশাপাশি থাকার আসল অর্থ, একে অপরের সঙ্গে থাকার আসল মানে। কারণ আমাদের কাছে দিন শেষে কিছু অল্প মানুষই থাকে, তাই তাদের সাথে দূরত্ব বাড়লে সেটা বেড়েই চলে, কিন্তু ভালোবাসায় আগলে রাখলে সেটা আজীবন থেকে যায়। চলুন আজ আপনাদের একটা উদাহরণ দিই। আমাদের আজকের গল্প সোহিনী অধিকারীর কলমে প্রাণের মানুষ আছে প্রাণে। গল্পের মুখ্য চরিত্রে আহির এবং অনন্যা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প প্রাণের মানুষ আছে প্রাণে। এক ছাদের তলা থাকা সত্ত্বেও যে দুটো মানুষের মনের মধ্যে কতটা দূরত্ব বাড়তে পারে সেটা আজ বুঝতে পারছে অনন্যা। যে মানুষটার সাথে সে সারাদিনের খুঁটিনাটি ভাগ করে নিত, সে মানুষটাই যে আজ এতটা পাল্টে যেতে পারে ভাবতেও অবাক লাগে অনন্যার। কিছুদিন আগেও তো দুজনে হাত ধরাধরি করে সারা কলকাতা শহরে ঘুরে বেড়াতো, আর আজ একসাথে বসে দুটো কথা বলার সময় অবধি মানুষটার নেই। একটা দাগ সব কিছু বদলে দিল। এত ক্ষমতা একটা দাগের! বাড়ির মধ্যভাগ দিয়ে সোজা চলে যাওয়া লম্বা লাল ফিতেটার দিকে তাকিয়ে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অনন্যার। অনন্যা আর আহির দুজনেই আধুনিক যুগের আধুনিক ভাবনা সম্পন্ন মানুষ। একবিংশ শতাব্দীর যাবতীয় কেতা দুজনের মাথায় গিজ গিজ করছে সারাক্ষণ। এই যেমন একে অপরের প্রাইভেসিকে সম্মান করা, কাজের টাইমে অকারণে কফির জন্য বিরক্ত না করা, আলাদা ফ্রেন্ড সার্কেল নিয়ে ডে আউটে যাওয়া, রাতে এক সময় বাড়ি ফেরা, আর মুখ না দেখিয়েই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়া। দুজনের মতেই একটা আইডিয়াল সম্পর্ক এরকমই হওয়া উচিত। স্পেস লাগে সম্পর্কে, এই কথাটাই দুজনে মনে প্রাণে বিশ্বাস করেছে এতদিন। অনন্যা ভাবতো ওর মতন করে হাজব্যান্ডকে স্পেস দিতে কেউ পারে না, আবার আহির ভাবতো ওর মতন করে ওয়াইফকে সংসারের যাবতীয় দায়িত্ব থেকে বিরত রাখতে কেউ পারে না। মোট কথা এতদিন দুজনেই নিজেদের দ্য বেস্ট ভাবতে ভাবতে আজ 8 বছরের প্রেম আর 2 বছরের বৈবাহিক জীবনের চরমতম তিক্ততার শিখরে এসে পৌঁছেছে, যার ফলে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে ভিন্টেজ আর মডার্ন সাজের ছোঁয়া লেপে দেওয়া বাড়িটার মাঝখান দিয়ে বেমানান বেঢপ একটা লাল ফিতে নিজেদের শোয়ার জায়গা করে নিয়েছে। আসলে দূরত্বটা এতটাই বেড়ে গিয়েছিল যে আর একসাথে থাকাটা সম্ভব হচ্ছিল না। কিন্তু ওই যে অনন্যা আর আহির দুজনেই আধুনিক যুগের আধুনিক ভাবনা সম্পূর্ণ মানুষ, তাই অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তটা নিয়েছে দুজনে। ডিভোর্স দিয়ে লোককে কথা শোনানোর চান্স করে দেওয়ার চেয়ে ভালো আন্ডার দ্য সেম রুফে আলাদা থাকা। আসলে হৃদয়ের গভীর তলে দুজনেই জানে অন্য কারোর প্রতি মন কখনোই মুছবে না, তাই আইনিভাবে আলাদা না হলেও খুব একটা ক্ষতি নেই। কিন্তু এত কিছু করেও ভালো থাকতে পারছে না অনন্যা। সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে ওর। দীর্ঘ 8 বছরের প্রেম দুজনের, আসলে বয়সটা তখন নিতান্তই কাঁচা, তো তাই অত্যাধুনিকতার ছোঁয়াগুলো দুজনের মনের আনাচে কানাচে বাসা বাঁধেনি। অনন্যা ভাবে কিছু একটা হয়েছে আমার সাথে, সামথিং ইজ ডেফিনেটলি রং উইথ মি। আচ্ছা, আমি তো নিজেই চেয়েছিলাম আহিরের থেকে আলাদা হয়ে যেতে, ওর সাথে থাকাটা জাস্ট পসিবল হচ্ছিল না আমার পক্ষে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাকে ব্লেম করা শুরু করে দিয়েছেন। অফকোর্স, চিরকাল তো সোসাইটি আমাদের মেয়েদেরকে এই কারণে অকারণে দোষ দিয়ে এসেছে। অবশ্য সোসাইটিকেই বা দোষ দিয়ে কী লাভ? আমার নিজের বিয়ে করা বরটাই তো বুঝলো না আমাকে। আচ্ছা, আমি না হয় রাগের মাথায় বলে বসেছিলাম ইউ আর জাস্ট ইম্পসিবল, কিন্তু তাই বলে আমার মুখের কথাকে বিশ্বাস করে নিয়ে ও সত্যি সত্যি বলে দেবে যে দেন লেটস এন্ড ইট আপ।
এতটা নিষ্ঠুর হতে পারলো। জানেন, সেই ক্লাস 12 থেকে প্রেম আমাদের। ছেলেটা তখন কি মিষ্টি ছিল, সদ্য গোপোটা মুখটা দেখলে টুপ করে আমাকে নিতে ইচ্ছে করত, হাসলে গালে টোল পড়ত। তখন অবশ্য একটু লজ্জা পেত আমার সাথে কথা বলতে। মোট কথা, তখন ভালো ছিল ছেলেটা। এখন একেবারে 28 বছরের ডগ অ্যান্ড হ্যান্ডসাম ছোকরা হয়ে ধরাকে ছড়া জ্ঞান করতে শুরু করেছে। আমিও ভেঙে পড়িনি। পড়বো কেন? ইকো শুধু ছেলেদেরই থাকতে আছে বুঝি? মেয়েরা কি এতই হেলা ফেলা? মানছি না, মানবো না। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে আমিও ওকে ছাড়া ভালো থাকবো, দেখিয়ে দেবো ওকে। কিন্তু ভিতরটা এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে আমার থেকে আমার লাল টুকটুকে হাড়টাকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ইস, কন্ট্রোল, নো কন্ট্রোল। এটা তোর ইজ্জতের প্রশ্ন। ধুর চাই, ভালো লাগে না। কি মনে হচ্ছে বলুন তো? আমাদের ওই গঙ্গা টু ভিক্টোরিয়া টু কলেজ স্ট্রিট মানে রেসিওতে ভাগ করলে ছিনেবাদাম ইস টু অনুপম রায়ের গান, ইস টু রবি ঠাকুরের কবিতাওয়ালা পিওর ছাপোসা বাঙালি বাঙালি প্রেমটাই ভালো ছিল। জটিল ইকুয়েশন, তাই না? তবে আমাদের সম্পর্কটা বর্তমানে যে জটিল সম্পর্কের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, তার কাছে ইকুয়েশনটা একেবারে সিম্পল। চাই বলি, এই 21st সেঞ্চুরিতে ইয়ো স্টাইলের ম্যারিড লাইফটা না আমার আর জাস্ট পোষাচ্ছে না। ছেলেটা যে কেন এত বদলে গেল? অন্যদিকে আহির ভাবে, আচ্ছা, পাগলিটা কি আমাকে ছাড়া ভালো আছে? ধুর, আমি বা কেন ভাবছি ওই মেয়ের কথা? আমাকে ছেড়ে গিয়ে ও যদি ভালোই থাকে তাহলে তাহলে আমার কি বলার আছে? আমি না হয় হলাম আজকের দেবদাস, কিন্তু দোষটা ওরই। আমি মেয়েটাকে এত প্রাইভেসি দিই, কখন কোথায় যাচ্ছে এ নিয়ে কোনো প্রশ্ন করিনি আজ পর্যন্ত একটাও। অথচ ও আমায় এতটুকু বোঝে না। প্রতিটা দিন আমার সাথে ঝগড়া করবেই করবে। আজের আগের মাথায় আমিও বলে দিয়েছি, না পোষালে আমায় ছেড়ে দে। খুব কষ্ট দিয়ে ফেললাম বোধ হয় মেয়েটাকে। না না, তা কেন হবে? ও তো নিজে একবারও বলল না আমায় ছেড়ে যাস না। জানেন, সেই স্কুল লাইফ থেকে প্রেম আমাদের। মেয়েটা দুটো বিনুনি দুলিয়ে স্কুলে যেত, আর আমি ভ্যানিলা আইসক্রিমের মতো একটু একটু করে মেল্ট হতাম। আর এই মেল্ট হতে হতেই আমাদের প্রেমটা জমে একেবারে ক্ষীর হয়ে গেল। কি সুন্দর ছিল দিনগুলো। এখন বয়স হওয়ার সাথে সাথে মেয়েটা কেমন খেপ চুরিয়াস হয়ে গেছে। তখন এমন ছিল না। তখন সদ্য গরম গামলা থেকে তোলা নরম তুলতুলে মিষ্টি রসগোল্লা ছিল। আমাদের সম্পর্কটাও তেমন মিষ্টিতে ভরাই ছিল। বাড়ির দুই প্রান্তে দুই ঘরে বসে অনন্যা আহির দুজনেই আবেশে চোখ বুজে ডুব দেয় স্মৃতির গভীরে। যখন দুজনের মাখো মাখো প্রেমটা অনন্যার বলার লাভ রেশিওতে ভাগ করা ছিল, বাদাম ইস টু অনুপম রায়ের গান ইস টু রবি ঠাকুরের কবিতাওয়ালা পিওর ছাপোসা বাঙালি প্রেম। ডেস্কের উপর কম্পারেটিভ লিটারেচারের বইটা খুলে কিছু একটা গভীরভাবে ভাবছিল অনন্যা। ইলেকটিভ ইংলিশটা বরাবরই একটু কঠিন লাগে ওর। কত কঠিন কঠিন নাম যে ঠোঁটস্থ রাখতে হয় তার ঠিক ঠিকানা নেই। কি রে, চাপে আছিস মনে হচ্ছে? প্রশ্নটা করেই ডেস্কের উপর তড়াক করে লাফ দিয়ে বসলো আহির। হাতে একটা লাল টুকটুকে আপেলটার দিকে একবার আর চোখে তাকিয়ে অনন্যা বলে, বাঁদররা কলা খেতে ভালোবাসে জানতাম, কিন্তু এখন তো দেখছি যখন তখন আপেল নিয়েও লাভঝাপ করছে। অনন্যার কথাটায় বিশেষ পাত্তা না দিয়ে আপেলে একটা বড় কামড় বসায় আহির। তারপর সেই আপেলটাই অনন্যার দিকে এগিয়ে দিয়ে বলে, রে খাবি? না, আমি কারো এঁটো খাই না। আরে এটো খেলে প্রেম বাড়ে, আমাদেরও বাড়বে। এই দেখ, তোর বোকা বোকা লাভ থিওরি তোর কাছেই রাখ আহির। আমি সত্যি ভীষণ চাপে আছি। মনটা বইয়ের দিকে ডাইভার্ট করার চেষ্টা করে অনন্যা। চাপে থাকা ভালো, বুঝলি? জানিস তো একজন মহাপুরুষ কি বলে গেছেন? চাপে থাকলে নাকি ভগবানের মায়া হয়, আর তখন কঠিন কাজটা সহজ হয়ে যায়। কথাটা বলে আপেলে আরেকটা কামড় বসায় আহির।
আমি শিওর সেই মহাপুরুষটা আগের জন্মে তুই ছিলি। বাদ দে তো তোর ফালতু কথা। তুই তো চিল মারছিস কী করে? সিলেবাস কমপ্লিট, প্রিপারেশনও ডান। অনন্যার প্রশ্ন শুনে হেসে ওঠে আহির। এতে হাসার কি হলো? অনন্যা অকওয়ার্ড ফিল করে। তোর মনে হয় আমি এত তাড়াতাড়ি পরীক্ষার প্রিপারেশন সেরে ফেলবো? আমি সব সময় লাস্ট মোমেন্ট রিভিশনে বিশ্বাসী বাবা। তোর মতন সারা বছর পরে স্ট্রেসড হয়ে থাকার কোনো মানেই হয় না। আরে একটাই লাইফ, সেটা একটু এনজয় করবো না? সাথে আবার একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে, এ তো উপরই পাও না। তোর লাইফ নিয়ে কোনো প্ল্যান নেই তাই না আহির? আছে তো, প্রচুর প্ল্যান আছে, আর সেই প্রত্যেকটা প্ল্যানে একটা করে তুই আছিস। আহিরের কথা শুনে চোখ স্থির হয়ে যায় অনন্যার। একটা আলগা ভালো লাগা মনকে ছুঁয়ে যায়। অনন্যার হাতটা ধরে ওর সামনে হাঁটু মুড়ে বসে আহির বলে, আমার আমার এক একটা ফ্যান্টাসির পরি হবি অনন্যা। আই প্রমিস, কোনো দিন ঠকাবো না। থাক, তুই দিনে কতবার প্রপোজ করিস বলতো আই? একবার হ্যাঁ বলেছি তো, বারবার রিপিট টেলিকাস্ট করলে এবার কিন্তু রিফিউজ কর। গালের টোল ফেলে হেসে ওঠে আহির। এই হাসিটাই তো পাগল করে দেয় অনন্যাকে। অনন্যা এক দৃষ্টিতে তাকিয়েছিল আহিরের হাসিটার দিকে। হঠাৎ আহিরের এমন কথা যেন ওর মুখে লজ্জার জলছবি এঁকে দেয়। অনন্যার গাল দুটো টিপে দিয়ে আহির বলে, অনেক পড়াশোনা করেছিস, এবার চল তো কলেজ কাটাবো। কলেজ কাটবি মানে? আহির, আমাদের ক্লাস আছে একটু পরে, এখন কোথায় যাব? অনন্যার কোনো কথা শোনে না আহির। জোর করে ওকে উঠিয়ে বলে, একদিন ক্লাস মিস হলে তোর এমন কিছু ক্ষতি হবে না, অন্য কারো কাছ থেকে নোটস নিয়ে নিবি, চল তো। কিন্তু কোথায় যাব সেটা তো বল। এত প্রশ্ন করিস না, শুধু এইটুকু জেনে রাখ, তোকে কিডন্যাপ করে তোর ফাদারের কাছে র্যানসম চাইবো না, বরং কয়েক বছর পর তোকেই চাইবো তোর ড্যাডির কাছে গিয়ে। ছেলেটার অদ্ভুত একটা ক্ষমতা আছে, ও যে কোনোভাবে অনন্যাকে কনভিন্স করে নেবেই নেবে। আহিরের হাজার একটা অকাজের কথা শুনতে শুনতে কলেজ থেকে বেরিয়ে যায় অনন্যা। খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা, কবে সে যে এসেছিল আমার হৃদয় যুগান্তরে, গোধূলি বেলার পান্থ জনশূন্য এমোর প্রান্তরে, লয়ে তার ভীরু দীপশিখা দিগন্তের কোণ পরে, চলে গেল আমার ক্ষণিকা। আহিরের এক একটা শব্দের স্রোতে হারিয়ে যাচ্ছে অনন্যা। মনে হচ্ছে ও যেন খোলা আকাশের নিচে বসে আছে, আর টুপটাপ বৃষ্টির ফোঁটা ওর হৃদয়ের প্রতিটা রহস্য উন্মোচন করে চলেছে। আহির থামতেই অনন্যা আলো করে ওকে জড়িয়ে ধরে আবেশ ভরা কণ্ঠে বলে, তুই এত সুন্দর করে কি করে বলিস রে? আহির লাজুক হেসে নিজের মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে ফেলে। রবীন্দ্রনাথ একটা ইমোশন, বুঝলি তো? আরে নিজের মনের মানুষটার হাত ধরে যদি একটাবার ওনার প্রেমের ভাবসাগর ছুঁয়ে দেখতে না পারি, যদি অনুভব করতেই না পারি, তাহলে সেটা কিসের প্রেম বলতো? সত্যি করে বলতো, ভালো লাগছিল না এভাবে গঙ্গার ঘাটে হাওয়া খেতে খেতে কবিতা শুনতে, বিশেষ করে আমি যেখানে পাশে আছি? আহিরের কথা শুনে কোনোই দিয়ে একটা খোঁচা মেরে অনন্যা বলে, বাজি ছেলে, তোর জন্য আমার ক্লাসটাও মিস গেল। আনরোমান্টিক তো আনরোমান্টিক থাকবি, তোর দ্বারা প্রেম টেম কিচ্ছু হবে না, বুঝলি তো? তোর মধ্যে প্রেম করার অ্যাসপিরেশনটাই নেই। প্রেম করার জন্য অ্যাসপিরেশন লাগে বুঝি? লাগে তো, ভীষণভাবে লাগে। বাজে বকিস না তো। তোর জন্য যখন কলেজটা মিস গেলই, তখন খাওয়া দেখি আমাকে 20 টাকার ফুচকা। অনন্যার আবদার শুনে ঠোঁট এলিয়ে হেসে দেয় আহির। এইভাবেই দুজনের প্রেমটা ফুচকার তেঁতুল জল থেকে রসগোল্লার মিষ্টি রসে যাচ্ছিল আসছিল। মুখে ফুচকাটা পুড়তে গিয়েও পুড়ল না অনন্যা, থেমে গেল মুহূর্তের জন্য। ফুচকা শুদ্ধ শালপাতার বাটিটা ফেলে দিয়ে ফুচকাওয়ালাকে দাম মিটিয়ে ফিরতি পথে হাঁটা লাগায় অনন্যা। না না না, আহিরকে ছাড়া ফুচকা কিছুতেই খেতে পারবে না ও।
অফিস থেকে ফেরার সময় ফুচকা কাকুকে ঠিক গলিটার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অনন্যা ভেবেছিল আজ একা একা ফুচকা খেয়ে ও দেখিয়ে দেবে যে আহির ওর জীবনের সব না, ওকে ছাড়াও দিব্যি থাকতে পারে ও। কিন্তু পারল কই? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবে আর আহির পাশে থাকবে না, এটা কি হতে পারে? দীর্ঘশ্বাস ফেলে অনন্যা। হঠাৎ ওর মনে হয় তবে কি সত্যিই আহিরকে স্পেস দিতে পারছে না? প্রতিটা মুহূর্তে আহিরকে পাশে খোঁজেও, কিন্তু আহির রাত করে বাড়ি ফিরলে তো ও কখনো প্রশ্ন করেনি, রাগ দেখায়নি। আহির ওর লেট নাইট পার্টি নিয়ে কখনো উষ্ণা প্রকাশ করেনি। দুজনেই দুজনকে এত স্পেস দিয়েছে, তবুও কেন এত দূরত্ব তৈরি হলো ওদের মধ্যে? কথাগুলো ভাবতে ভাবতে বাড়ির দিকে পা বাড়ায় অনন্যা। অন্যদিকে আহির অনন্যাকে ফুচকা স্টল থেকে বেরাতে দেখে গাড়িটা থামিয়ে দেয়। আচমকাই দুপাশের খোলা জানলা দিয়ে হুড়ুর করে একরাশ অভিমান ঢুকে ঘিরে ধরে আহিরকে। 5 বছরের বাচ্চা ছেলের মতন ঠোঁটের কোণ ঈষৎ ফুলিয়ে আহির মনে মনে বলে ওঠে, আমাকে একেবারে ভুলে গেলি তুই? আমাকে ছাড়া ফুচকা তোর গলা দিয়ে নামলো? তুই একেবারেই পাল্টে গেছিস। আহিরের গাড়িটা গ্যারেজে পার্ক করে চাবি দোলাতে দোলাতে ভেতরে ঢুকলো। লাল ফিতেটাকে আর চোখে দেখে নিজের ঘরে চলে যায় আহির। বিকেলের দৃশ্যটা এখন ওর চোখের সামনে ভাসছে। অনন্যা ওকে ছাড়া, হারিয়ে যাওয়া ছেলে মানুষটা যেন আবার ফিরে এসেছে ওর মধ্যে। হ্যাঁ, একটা সময় আহিরও ছেলে মানুষ ছিল, কিন্তু একটা পারফেক্ট রিলেশনশিপ গড়ে তোলার জন্য পাগলামিটা যেদিন থেকে মাথায় ঢুকেছিল সেই দিন থেকেই একটু একটু করে সর্বনাশের দিকে এগোতে শুরু করলো আহির। এসিটা 18 ডিগ্রিতে সেট করে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয় আহির। অন্য দিন এই সময়টা কোনো না কোনো ক্লাব সাফারে থাকে আহির, কিন্তু কদিন হলো কিছুতেই যেতে ইচ্ছা করছে না। মন চাইছে সারাদিন বাড়িতে বসে বসে শুধু ওই বিটকেল মেয়েটার কথাই ভাবে। যেমন ভাবা তেমনি কাজ, 2 চোখের পাতা এক করতেই সামনে ফুটে ওঠে ওই পুতুল পুতুল মেয়েটার মুখ। একগাল হেসে ওর দিকে এগিয়ে আসছে, হাতে একটা লাল গোলাপ। এটা সত্যি হচ্ছে? বিশ্বাস করতে পারছে না আহির। অনন্যা মিষ্টি হেসে ওর দিকে রাঙা গোলাপটা এগিয়ে দিয়ে বলে, কিরে ধর, তোর জন্যই এনেছি তো। কাপা কাপা হাতেই গোলাপটা ধরে আহির। এটা এটা সত্যি আমার জন্য? তুই কবে থেকে এত রোমান্টিক হলি অনু? অনন্যা আহিরের চমকে যাওয়া বোকা বোকা মুখটার দিকে তাকিয়ে হেসে ফেলে। কিছুই না, আসলে আজ দেখছিলাম সব ছেলে মেয়েদের হাতে মোটামুটি গোলাপ শোভা পাচ্ছে। মনে পড়ে গেল আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম আমারও তো একজন আছে, তাকে দিয়ে একটা গোলাপ। জানি একটু বোকা বোকা ফিল্মি টাইপ হয়ে গেল, বাট স্টিল। শেষের কথাটা বলে একটু লজ্জা পেয়ে চুলগুলো কানের পাশে গুজল অনন্যা। আহির গোলাপ হাতে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকার পর আচমকা অনন্যার গালে আলতো করে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দেয়। অনন্যা থতমতো খেয়ে গেছে। অজান্তেই নিজের গালটায় একবার হাত বোলায়। ওর এখনো বিশ্বাস হচ্ছে না আহির এটা করেছে। গোল গোল চোখ করে অনন্যা বলে, তুই এটা করতে পারলি আহির? আহির ভয় পেয়ে যায়। আবেগের বশে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বোধহয়। আই এম সো সরি অনু। আমি আমি আসলে এমনটা করতে চাইনি। আসলে আসলে হঠাৎ কি যে হলো। আহিরের কথাটা শেষ করার আগেই অনন্যা ওর ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। সূর্য তখন সবে ঢলে পড়েছে। হয়তো তার বাড়িতেও তার প্রিয়সী ভালোবাসার ডালি সাজিয়ে অপেক্ষা করে আছে তার জন্য। অপরাহ্নের এই চিলতে সিঁদুর ফোঁটা দুজনের গায়ে লেগে পড়তেই দুজনে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে একে অপরকে। আহিরের ঠোঁটের সবটুকু প্রেম সুধা পান করে অনন্যার আহিরের বুকে নিজেকে সঁপে দেয়। আহির তার অপটু হস্তে অনন্যার লজ্জায় নত মুখটাকে তুলে কপালে ঠোঁট ছোঁয়ায়। কাজটা ঠিক করিনি, তাই না? কিছু কিছু ভুল মানুষকে আরো কাছাকাছি আনে, জানিস তো। সো লেটস নট রিগ্রেট অ্যাবাউট ইট। जो हुआ सो हो गया। আহিরের বলার ধরন দেখে হেসে ফেলে অনন্যা। বিয়ের পর দুজনে বহুবার ইন্টিমেট হয়েছে, কিন্তু প্রথমবারে সেই ভয়, লজ্জা আর ভালো লাগা মিশ্রিত স্পর্শে যে অনুভূতিটা ছিল সেটা একবারেরই।
আর কখনো এমনটা হয়নি। কথাগুলো ভাবতে ভাবতে 5 বালিশটাকে আরও বেশি করে আঁকড়ে ধরে আহির। আহির ভাবে, তুই তো আগে এমন ছিলি না অনু। আগে আমাদের সম্পর্কটা খুব স্পেশাল ছিল তোর কাছে। ছোট ছোট মুহূর্তগুলোকেও আমরা সেলিব্রেট করতাম। আর এখন তুই তুই কবে আমার থেকে এতটা দূরে চলে গেলি বলতো? আর কি কোনোদিনই ফিরবি না? আনমনে বকবক করতে করতে শুয়ে পড়ে আহির। রাতের ডিনারটুকু করতেও ইচ্ছা করল না ওর। লেট নাইট পার্টি করা ছেলেটাও আজ নিজের পাশে কাউকে খুঁজছে। অন্যদিকে অনন্যা ভাবে, ছেলেটা সে কখন বাড়ি ফিরেছে, কই আজ তো বেরোলো না, খেতেও তো এলো না, শরীর টরীর খারাপ করলো নাকি? ধর চাই, আমি একাই টেনশন করে মরছি, অথচ যার জন্য এত ভাবছি তার কোনো খেয়ালই নেই আমাকে নিয়ে। প্রথম প্রথম খুব কেয়ারিং ছিল, আমাকে ছাড়া কোনো দিন খায়নি। তারপর ধীরে ধীরে স্বরূপটা প্রকাশ পেল। সব ছেলেরা এক হয়, বউ পুরনো হয়ে গেলে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমারও আজ লেডিস ডের প্ল্যানিং করতে যাওয়া হলো না। ওই বদ ছেলেটার জন্য আমার লাইফটাই কেমন যেন আপসাইড ডাউন হয়ে গেছে। বাজে ছেলে একটা। বলতে বলতে ম্যাগাজিনটাকে হাতে উঠিয়ে নেয় অনন্যা। অকারণে পাতা উল্টাতে উল্টাতে অন্য জগতে ভেসে যায়। নে হা কর দেখি। সামনে খাবারের প্লেটটা ধরাতেই নাক ছিটকায় অনন্যা। আমি এখন খাবো না আহির, কেন বিরক্ত করছিস? আমি তোকে জিজ্ঞেস করিনি তুই খাবি কি খাবি না। আপাতত আমি বলেছি তাই তোকে খেতে হবে, বুঝেছিস? নে দেখি হা কর। কালকে প্লেসমেন্টের জন্য কোম্পানিরা আসবে, আমার খুব টেনশন হচ্ছে। আমি সিলেক্টেড হব তো? অনন্যার মুখে জোর করে চামচটা ঢুকিয়ে আহির বলে, তোর সিভিটা একবার জাস্ট খুলবে, তারপরে ওরা কি বলবে জানিস? মিস অনন্যা, ইউ আর নাও এ পার্ট অফ আওয়ার কর্পোরেট ফ্যামিলি। সেই আমাকে চাকরি দেওয়ার জন্য তো সবাই বসে আছে। আছেই তো, ছোট্ট মাথাটায় এত কিছু ভাবিস না তো, সব কিছুই দারুণ হবে। এই নে আরেক চামচ খা। ভাবতে ভাবতে চোখ দুটো ভেসে যায় অনন্যার। কে বলবে এই ছেলেটাই এখন আর ওর খোঁজ নেয় না? মানুষ বুঝি এত অচেনাও হয়? অভিমানের অতিশয্যে অনন্যা ভুলে যায় আহিরের মতন ও নিজে অফিস আওয়ারের বাইরে বাকি সময়টা বন্ধুদের সাথেই কাটিয়ে দিত। দুজনে জানতো একে অপরকে স্পেস দিচ্ছে, কিন্তু কেউই বুঝতে পারেনি কখন যেন ওদের দুজনের মনের মধ্যেও একটা স্পেস তৈরি হয়ে গেছে। রাতে চট করে ঘুমটা ভেঙে যায় আহিরের। উঠে বসতেই ও অনুভব করে পেট খিদেতে জ্বলে যাচ্ছে। অনন্যা তো একবারও খাবার হাতে ওকে ডাকতে এলো না, একবারও জোর করে নিজে হাতে খাইয়ে দিতে এলো না। পেটে খিদে আর মনে অভিমান চেপে রেখেই শুয়ে পড়ে আহির। আজও খাবে না, কিছুতেই খাবে না। যদি খিদেতে কষ্ট পেয়ে মরে যায় তাহলেই অনন্যা শাস্তি পাবে। তখনও ভাববে যদি ছেলেটাকে রাত্রে নিজের হাতে খাইয়ে দিতাম তাহলে এমনটা হতো না। একরাশ বাচ্চাদের মতো চিন্তা ভাবনা মাথায় বেঁধে ঘুমানোর চেষ্টা করে আহির, কিন্তু ঘুম কি এত সহজে আসে? বিশেষ করে যেখানে পেটে ইঁদুরের ম্যারাথন লেগেছে। শেষে বাধ্য হয়ে উঠে ব্যাগের থেকে চকলেট বের করে মুখে গুজে আহির ভাবতে থাকে, একটা চকলেট খেয়েই বা কতক্ষণ বাঁচবো? অনন্যা ঠিক মরণে মরবে। পেটে খাবার পড়তেই কখন যে দুই চোখে ঘুম নেমে আসলো খেয়াল করেনি আহির। মুখে আলো পড়তেই অনন্যা তড়াক করে উঠে বসল। ঘুমাবে না ভাবতে ভাবতে একটার সময় ঠিকই ঘুমিয়ে পড়েছিল। চোখ দুটো ডলতে ডলতে ঘড়ির দিকে তাকায় অনন্যা। 8:30 বাজে। গোল গোল চোখে তাকায় অনন্যা। ইস, কী যে পোড়া ঘুম লেগেছিল আজ। এত দেরি কোনো দিন হয় না অনন্যার। এখন ওর নিজের উপর খুব রাগ হচ্ছে। বালিশটাকে দূরে ঠেলে নেমে পড়ে অনন্যা। আলমারিটা খুলে কনফিউজড হয়ে তাকিয়ে থাকে। আজ কি পরে যাবে? ড্রেস রিপিট করা অনন্যার একেবারে অপছন্দ। অতএব যত জামাকাপড় ছিল সব একসাথে নামিয়ে বিছানায় ডাম্প করে ফেলে অনন্যা। হাতড়াতে অবশেষে হাতে উঠে আসে আকাশি রঙের একটা ড্রেস, যেটা আহির প্রথম চাকরি পেয়ে কিনে দিয়েছিল। জামাটাকে বুকে চেপে অনন্যা আবার স্বপ্নের ম্যাজিশিয়ানের হাত ধরে পালিয়ে যায় পুরোনো দিনের পাতায়।
নে, এটা তোর জন্য। আহির প্যাকেটটা বের করে দিতেই খুশিতে অনন্যার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। তার মানে তোর প্লেসমেন্ট হয়ে গেছে? অনন্যা আহিরের গলা জড়িয়ে চেঁচিয়ে ওঠে। ইয়েস ম্যাডাম, মানছি আপনার পরে আমারটা হয়েছে, বাট হয়েছে। এবার বল, রংটা দারুণ না? একদম আমার ফেভারিট কালার। অনন্যা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে ড্রেসটাকে। জানি জানি, কিন্তু আমার গিফট কোথায়? আহির নিজের মাথার চুলগুলোকে আরও এলোমেলো করে দেয়। এটা আহিরের ভীষণ বদঅভ্যেস। অনন্যা কতবার বলেছে এইরকম আনটাইড হয়ে না থাকতে, কিন্তু আহিরের বক্তব্য পাগলারা নাকি সেরা প্রেমিক হয়, তাই ও এরকমই অগোছালো খামখেয়ালি হয়ে থাকবে। অনন্যা বুঝতে পারে না এই ছেলেটার মাথার ঠিক কতগুলো স্ক্রু জলে পড়ে গেছে। তবে এখন সেসব পাত্তা না দিয়ে অনন্যা ভুরু কুচকে বলল, আমি তোকে কিছু দিইনি, এই তো সেদিনই রিস্ট ওয়াচটা দিলাম, এখনও তো হাতে পড়ে আছিস। আমি কি এসব চেয়েছি নাকি? কি চাই তোর? ছেড়ে ফেল। অনন্যা ড্রেসটাকে আবার প্যাকেটে ঢুকিয়ে রাখে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। তারপর অনন্যার হাত দুটো ধরে বলে, আমি আর কতকাল দিশেহারা রইব অনু? এবার তো শ্বশুর ঠাকুরকে আমাদের এই গোপন অভিসারের কথা জানাতে হচ্ছে নাকি? বিয়ের সানায় বাজুক এবার, আমাদেরও তো বয়স হচ্ছে নাকি। এবারে বিয়ে করে দুটো বাচ্চা কাচ্চা হোক, ওই কি যেন বলে, হামদো হামারা দো। অনন্যা আহিরের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। হাহির, তুই তুই এত দূর ভেবে ফেলেছিস? আগে বাবা বিয়েটাতে তো রাজি হোক, তারপর বাচ্চার কথা ভাবিস। আরে আমার সব প্ল্যান করা আছে। মিস্টার শ্বশুর যদি রাজি না হন, তাহলে তোদের বাড়ির ব্যালকনিতে রাত 1:30টার সময় উঠে আমি তোকে আর তোর যাবতীয় ভার বহন করে সুটকেসকে নিয়ে পালিয়ে দিয়ে করবো। তারপর 1 বছর পর কোলে বাচ্চা নিয়ে তোর ড্যাডিকে ইমপ্রেস করবো। বাচ্চা দেখে ড্যাডি গলে যাবে, তখন বাচ্চা হ্যান্ড ওভার করে তুই আর আমি হানিমুনে যাব। দারুণ না বুদ্ধিটা? আহিরের কথা শুনে বিষম খেয়ে যায় অনন্যা। কি যাতা বকছে এই ছেলেটা। তোর মাথা ঠিক আছে আহির? চাপ বলছিস, ভেবে বলছিস তো? অনন্যা অসহায়ভাবে আহিরকে বলে। ঘাড় এলিয়ে হেসে আহির বলে, আরে মজা করছিলাম, বোকার মতো পালাবো কেন? এই ব্যাপারে আমি একদম শাহরুখ খানের মতো, সবার সামনে দিয়ে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। পাগল একটা। বলে ওঠে অনন্যা। পাগল তো আমি হতেই চাই, শুধু তোর জন্য। এবার চল তো ভিক্টোরিয়া প্যালেসে গিয়ে কিছু খাই। তোর সাথে বকবক করতে করতে আমার ভীষণ খেতে পেয়ে গেছে। বিল কিন্তু 50-50 স্প্লিট হবে আহির। অনন্যা শাসনের সুরে বলে, চাকরি পেয়ে টাকা উড়োতে আমি দেবো না কিছুতে। হ্যাঁ, বাচ্চার এডুকেশন ফি জমা করতে হবে না? আহির আবার অনন্যার লেগ পুলিং শুরু করে। তুই কিন্তু এবার মার খাবি আহির, মুখটা বন্ধ রেখে চল। অনন্যা টানতে টানতে নিয়ে যায় আহিরকে। আচমকা ঘোর কেটে যায় অনন্যার। ভাবতে ভাবতে একেবারে তলিয়ে গেছিল ও। চকিতে ঘড়ির দিকে তাকাতেই অনন্যার সব স্বপ্ন ফুরুত করে দক্ষিণের জানলা দিয়ে পালিয়ে যায়। ড্রেসটাকে নিয়ে ওয়াশরুমে দৌড় লাগায় অনন্যা। আজ অফিসে পাক্কা লেট হবে। হে ঠাকুর, আজ যাতে বসের বউ বসের সাথে খুব ঝগড়া করে, আর আসার আগে ঘন্টা 1.5 ধরে বসকে তার বউয়ের মান ভাঙাতে হয়। নাহলে আমাকে আজ বসের সুমধুর বাক্যবাণের থেকে স্বয়ং তুমিও বাঁচাতে পারবে না। অনন্যা বেরিয়ে গেছে। ওর গাড়ির আওয়াজ বেশ কিছুক্ষণ আগেই পেয়েছে আহির। খুব সন্তর্পণে চারিদিক ভালো করে দেখে নিয়ে অনন্যার ঘরেও ঢুকে পড়ে। অনন্যা দূরে চলে গেলে কি হবে? ওর প্রতিটা মোমেন্ট ভীষণভাবে মিস করে আহির। অন্তত ওর ঘরে গেলে ওর ছোঁয়া জিনিসগুলোর মধ্যে দিয়ে অনন্যাকে অনুভব করতে পারবে আহির। প্রাণ ভরে ওর গায়ের গন্ধটা নিতে পারবে। কিন্তু ঘরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় আহিরের। অনন্যা অগোছালো সেটাও জানতো, কিন্তু সেটা যে বাড়তে বাড়তে এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এটা ভাবতে পারেনি আহির। সারাটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারি সারি জামা কাপড়। মাথায় হাত দেয় আহির। মেয়েটা কবে বড় হবে বলুন তো? কবে নিজেকে সামলাতে শিখবে? কতবার বলেছি অনু নিজেকে সামলাতে শিখ, সাথে নিজের জিনিসপত্রকেও, কিন্তু না, ম্যাডামের মুখে ভারী ভারী বাক্য।
আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি সাফিসিয়েন্ট, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাজের বেলায় একদমই লবডঙ্কা। কি করে রেখেছে জামা কাপড়গুলোকে আমি বলে দিচ্ছি, দেখবেন একদিন হয় এই মেয়ে হারাবে, না হলে ওর জিনিস হারাবে। পারি না বাবা এই জঙ্গলিটাকে নিয়ে। আপন মনে বিড়বিড় করতে করতে আহির অনন্যার কাপড়গুলো ভাঁজ করতে শুরু করে। আহির বরাবরই গোছানো স্বভাবের, এস্থেটিক সেন্সটা ওর মধ্যে মারাত্মক। তাছাড়া অনন্যার খুঁটিনাটির বিষয়ে খেয়াল রাখাটা ওর রোজকার কাজের মধ্যেই পড়ত। পরম যত্নে অনন্যার এক একটা জামা নিয়ে পাট পাট করে ভাঁজ করে আলমারিতে রেখে দেয় আহির। চাবি দিয়ে আলমারিটা লক করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে আসে। ব্রেড টোস্টে বাটার লাগাতে লাগাতে ওই দিনটার কথা ভাবতে থাকে আহির, যেদিন প্রথম ওর আর অনন্যার সম্পর্কটা সামাজিক স্বীকৃতি পেয়েছিল। কি মিষ্টি লাগছিল সেদিন মেয়েটাকে। লাল বেনারসি আর হালকা সোনার জুয়েলারিতে একদম একটা পুতুল লাগছিল ওকে। আহিরের খুব ইচ্ছে করছিল বিয়ের আসরেই অনন্যার ফোলা ফোলা গাল দুটোকে টিপে দিতে, কিন্তু লোকজনের সামনে থাকায় নিজেকে রেসিস্ট করেছিল। আর বিয়ের পরের সময়টা তো দুজনের, সেদিন বিয়ের প্রথম রাত ছিল। আহির অনন্যা দুজনেই ভাসছিল সুখের জোয়ারে। আহির অনন্যার নরম গালে আঙুল দিয়ে হালকা স্লাইড করে বলল, অনু। নেশা ধরানো কণ্ঠে বলল অনন্যা। অনন্যাকে নিজের বুক থেকে তুলে ওর গাল দুটো হাতে নিয়ে আহির বলে, একটা কথা বলবো। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে অনন্যা বলে, তুই কবে থেকে এত ফর্মাল হয়ে গেলি, যা মনে আসছে ছেড়ে ফেল না। অনু, অনু আমি একটা পিকচার পারফেক্ট রিলেশন বিল্ড আপ করতে চাই। হোয়াট ডু ইউ থিঙ্ক? বুড়ো কুচকে উঠে বসে অনন্যা। আহির, এটা তোর কোনো নতুন বদবুদ্ধি, তাই না? বদবুদ্ধি? একদমই না, আমি ভীষণ সিরিয়াস বিষয়টা নিয়ে। আহিরের কথা শুনে মাথা নাড়ে অনন্যা। You know what, Ahir? I have never seen someone as weird as you. না মানে সিরিয়াসলি, তোর মনে হয় যে কেউ প্রি প্ল্যান্ড হয়তো একটা রিলেশন ডিজাইন করতে পারে? আজকের রাতটা খুব স্পেশাল। অনন্যার ভালো লাগছে না এই সময়ের আহিরের আজগুবি গল্প শুনতে। অনন্যা, ইয়ার কখনো তো আমার কথাগুলোকে একটু সিরিয়াসলি নে। আমি অনেক ভেবেছি এই বিষয়টা নিয়ে। সি, আজকাল বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো না কোনো কারণে ঝগড়াঝাটি লেগেই থাকে। দুজনে একে অপরের পিছনে নন স্টপ টিকটিক করেই যাচ্ছে, না হলে সন্দেহ করে যাচ্ছে। বর ভাবছে বউয়ের অন্যজনের সাথে অ্যাফেয়ার আছে, আবার বউ ভাবছে বরের সাথে অন্যজনের কোনো অ্যাফেয়ার আছে। এগুলো কেন হচ্ছে জানিস? কারণ কেউ কাউকে স্পেস দিতে জানি না। সবাই শুধু নিজের মনের মানুষটাকে বেঁধে নিতে চায়। বুঝি না কখনো কখনো তাদেরকেও উঠতে দিতে হয়। এর জন্যই তো চারপাশে এত ডিভোর্সের ছড়াছড়ি। কেউ কাউকে ছাড়তে চায় না। কিন্তু আমরা এমনটা করব না। আমরা আমাদের প্রতিটা মোমেন্ট এনজয় করব। কেউ একে অপরের কোনো বিষয়ে নাক গলাবো না। তুই নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে মজা করবি, আর আমি আমার। এতে সম্পর্কটা ভালো থাকবে। অনন্যা প্রথমে বিষয়টাকে পাত্তা না দিলেও একটা সময়ের পর ও নিজেও আহিরের মতন করে ভাবতে শুরু করে। ধীরে ধীরে এটাই স্বাভাবিক হয়ে যায় ওর কাছে। একটা সময়ের পর দুজনেই কেমন যেন দুটো আলাদা পথের পথিক হয়ে যায়। দুজনেই নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত। কেউ কারোর সাথে কথা বলার সময় পেত না। রাতে শুধু একসাথে শুতো। সারাদিন তো নাম না জানা সুখের সন্ধানে ছুটতে ছুটতে কাটিয়ে দিত দুজনে। অথচ নিঃশব্দে একে অপরের প্রতি দায়িত্ব পালন করে গেছে আহির আর অনন্যা। কিন্তু স্পেস দিতে গিয়ে কবে যে একটা ফুল স্টপ পড়ে গিয়েছিল সম্পর্কটায়, সেটা কেউই টের পায়নি। টের পেল সেদিন, যেদিন সব কিছু শেষের মুখে। আহির ভাবে, অনন্যাকে বোধহয় আমি আমার নিজের দোষেই হারালাম। মেয়েটাকে কোনোদিন বুঝতেই পারিনি আমি। সেদিন সকালে দেখলাম মুখ গোমরা করে বসে আছে। আমি ভাবলাম শরীর খারাপ। জিজ্ঞেস করায় কি বললো জানেন? বলল, আমি মরলাম কি বাঁচলাম
তাতে তোর কি যায় শাহির? তুই থাক তো স্পেস নিয়ে। আমি বললাম, হোয়াটস রং উইথ ইউ অনু? তুই এত রিয়াক্ট করছিস কেন? কি হয়েছে? ও ভেজা চোখে বলল, কাল যে মেয়েটাকে হাত ধরে রাস্তা পার করাচ্ছিলি, ও কে হয় তোর? আমার মাথা জাস্ট গরম হয়ে গেল। আমি অনন্যাকে বেশ ঝাঁঝিয়ে বললাম, ও শেষ পর্যন্ত তুইও টিপিক্যাল বৌদের মতো আচরণ করতে শুরু করে দিলি? তুই আমায় ডাউট করছিস অনু? আমি তোকে একবারও ডাউট করিনি আহির। আমি জাস্ট জানতে চেয়েছি মেয়েটাকে। স্ত্রী হিসেবে এইটুকু অধিকার নিশ্চয়ই আমার আছে। না নেই অনন্যা, আমরা কি ডিসাইড করেছিলাম কেউ কখনো কারো পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করব না? ভুলে গিয়েছিস তুই? না, বলিনি কিচ্ছু, কিন্তু এভাবে লাইফটা চলে না আহির। সবকিছুর একটা সিস্টেম থাকে তো। আমি থাকতে পারছি না এইভাবে। ওকে ফাইন, তাহলে থাকতে হবে না তোকে। লেটস ইন্ড ইট হিয়ার রাইট নাও। স্পেস করতে করতে কবে যে আমি অনুর প্রতি এতটা উদাসীন হয়ে পড়েছিলাম কে জানে। মেয়েটাও তেমন চেয়েত, ও একবারও মান ভাঙাতে এলো না, একটুও বুঝলো না আমাকে। আমি আমি মিস করছি ওকে, ভীষণ ভাবে মিস করছি। কিন্তু আমি নিজে থেকে কথা বলবো না ওর সাথে, কিছুতেই বলবো না। ও কেন আমায় বুঝবে না? ও আগে এসে আমাকে কাছে টেনে নেবে, তারপর আমি ওর সাথে ভাব করব। শুধু শুধু 3টে বছর দুজনে একসাথে থেকেও আলাদা হয়ে গেল। কয়েকটা বছর আগেও দুজনে ছটফটে প্রাণবন্ত দুটো মানুষ ছিল। একসাথে পড়া, ঝগড়া করা, মারামারি করা, সবটাই তো একসাথে। আজও মনে আছে আহিরের সেই দিনটার কথা, যেদিন প্রথম অনন্যাকে ওর নিজের মনের কথা বলেছিল। স্কুল ইউনিফর্ম পরা, দুই বিনুনি করা অনন্যাকে একটা জবা ফুল দিয়ে যখন আহির বলেছিল, এই অনু, তোকে না আমার খুব ভালো লাগে। আসলে দোকানের গোলাপগুলো সব শুকনো, তাই আমি তোর জন্য লাল গোলাপের বদলে লাল জবা এনেছি। দুটো রঙই লাল, দেখ তোর পছন্দ হয়েছে? মানে তুই কিন্তু রাগটা করিস না। আমি জাস্ট বলতে চাইছি যে এই অনু, তুই বুঝতে পারছিস তো মানে আমি কি বলতে চাইছি? অনন্যা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে আহিরের দিকে তাকিয়ে হাসিতে লুটিয়ে পড়েছিল। এখনও দিনটার কথা মনে পড়লে কেমন লাগে আহিরের। এই বোকামিগুলোর মধ্যেই বোধহয় আসল ভালোবাসাটা লুকিয়েছিল, যেটা পরিণত হবার সাথে সাথে চাপা পড়ে গেছে ওর ভেতরে। অনন্যার ছবিগুলোর উপর আনমনে হাত বুলাতে থাকে আহির। খেয়াল করে না পেছনে ফোনটা বেজেই চলেছে। আহিরের অজান্তেই একটা বড় সর্বনাশ ঘটে যায় ওর জীবনে। এরপর অনন্যার কাছে না গিয়ে উপায় থাকবে তো ওর? অনন্যা ভাবে, খুব খচখচ করছে ভেতরটা। বাড়িতে ওকে একা রেখেই চলে এলাম। ঠিকঠাক খেয়ে দে অফিসে যেতে পারবে তো ছেলেটা? নিজের যত্ন তো নিজে নিতেই পারেন না তিনি। মুখে যতই বলুক আমি নিজের কাজ নিজে করি, কাউকে নিজের কাজগুলোর জন্য কখনো বদর করি না, ওসব মুখের কথা। মাঝি আমিও ওর তালে তাল মিলিয়ে একটা মিথ্যে সুখের মরিচিকার পেছনে ছুটে বেরিয়েছি, কিন্তু কোনোদিন তো ওর প্রতি অবহেলা করিনি। যখন আমাদের কথা বলার দরকার ছিল, যখন প্রয়োজন ছিল একে অপরের সাথে টাইম স্পেন্ড করা, তখন আমরা নিজেদের সুখটুকু খুঁজে গিয়েছি। বছরে 2টো ট্যুর আর মাসে একটা রবিবার, এইটুকু সময়ই আমরা ঠিকঠাক একসাথে কাটিয়েছি। আজ ভালোবাসাটাকে দূরে ঠেলতে ঠেলতে আমরা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। আমরা ভুলেই গিয়েছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়াঝাটি লেগে থাকবেই। ছেড়ে যাওয়া সেখানে কোনো সলিউশনই না। আসলে কিছু কিছু সমস্যার কোনো সলিউশন লাগে না, একসাথে থাকতে থাকতে ওগুলো রোজকার ডাল ভাতের মতোই হয়ে যায়। কিন্তু আমরা তো একসাথে থাকাটা কী জিনিস সেটাই কোনোদিন বুঝলাম না। আমারই দোষ জানেন তো, আহিরটা যে বরাবরই খ্যাপাটে স্বভাবের সেটা তো আমি খুব ভালো করেই জানি। ও বলল আর আমিও ছেড়ে দিলাম। কেন? আমি তো ওকে
একবার আটকাতে পারতাম, কানটা মুলে দিয়ে বলতাম যদি তোর আমাকে ছেড়ে কোথাও যাওয়া হবে না, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু ওর কি একবারও মনে হয়েছে এই কথাগুলো? মনে পড়লে একটা ফোন অন্তত করতোই। তার মানে বেশ ভালোই আছে। না, আমিও আর ওর কথা ভাববো না। আমাকে ছেড়ে যদিও ভালো থাকে তো থাক, আমাকে যে ভুলে গেছে তার কথা মনে করে আর কাঁদবো না আমি। যাই বল, এই আইসক্রিম পার্লারের চেয়ে বেটার আইসক্রিম আর কোথাও পাওয়া যায় না। আহিরের কথা শুনে কটমট করে ওর দিকে তাকায় অনন্যা। শীতকালে একমাত্র তোর মতো একটা ওরাং ওটাঙের পক্ষে আইসক্রিম খাওয়াটা সম্ভব, জানিস তো। এখন ঠান্ডা লাগলে কে দেখবে? কে আবার? তুই তো আছিস, একটা ফোন করলে চলে আসবি উড়তে উড়তে। সিরিয়াসলি আহির, আঙ্কেল আন্টির এখানে থাকার পুরো অ্যাডভান্টেজটা তুই নিস। বাজে ছেলে একটা, পাঁতরানি করতে ওস্তাদ। এরকম করলে কিন্তু তোর সাথে বিয়েই করবো না আমি আহির। আমি আমি বাদরামি করি আর যাই করি অনু, প্লিজ এই ছাড়াছাড়ির কথা বলিস না তুই। আমার আমার মনটা কেমন স্যাড হয়ে যায়। আহিরের কথা শুনে অনন্যা আলতো হেসে ঘাড় ঘুরিয়ে নেয়। কী রে, উত্তর দিলি না যে? বল, ছেড়ে যাবি না আমায়? খুব প্রেম, তাই না? বিয়ের পর এত ভাব ভালোবাসা কোথায় থাকে দেখবো। অনন্যার কথা শুনে মুখ গোমড়া করে নেয় আহির। অনন্যার কথাটা খুব একটা পছন্দ হয় না ওর। সেটা বুঝতে পেরে অনন্যা জোর করে নিজের দিকে ওর মুখটা ফেরায়, তারপর বলে, আচ্ছা বাবা, এতগুলো বছর যখন তোর সাথে টিকে আছি, তখন বাকিটা জীবনও তোর সাথেই কাটিয়ে দেবো। প্রমিস। কিন্তু ঝগড়াঝাটি মান অভিমান যাই হোক, আমরা একসাথেই থাকবো। কর প্রমিস। পুরনো কথাগুলো মনে পড়তেই অজান্তেই আহিরের বুক ঠেলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ সারাটা দিন বাড়িতে থেকে ও বুঝতে পারছে অনন্যাকে ছাড়া ও আসলে কতটা একা। যে বন্ধুরা রোজ ঘুরতে যাওয়ার জন্য ফোন করতো, তারা আজ একবারও ফোন করলো না। যেন আহির একদিন ওদের মধ্যে উপস্থিত না থাকলে ওদের কোনো ব্যাপারই না। আজ অনন্যাটা বাড়িতে থাকলে দুজনে একসাথে সময় কাটাতে পারতো। মনে মনে ঠিক করে নেয় আহির, আজ অনন্যা বাড়ি ফিরলে ও নিজেই মান ভাঙাবে, সব আবার আগের মতন করে নেবে। ওর অনন্যাকে নিয়ে ঘুরতে যাবে, আবোল তাবোল কথা বলে হাসাবে, সব আগের মতন করে নেবে। ঘড়ির দিকে তাকায় আহির, 11:30 বাজে অলরেডি। দুপুর হতে বেশি সময় নেই। হঠাৎ আহিরের মাথায় আসে আজ অফিসে একটা ভীষণ জরুরি মিটিং ছিল। বেশ বড় অঙ্কের টাকার ডিল সাইন করার ছিল আজকে। যাবতীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো ওর কাছেই ছিল। চিন্তায় মাথায় হাত পড়ে আহিরের। এবার কি করবে ও? বস আজ ওকে মেরে না ফেলে। মাথা কাজ করছে না একদম। তাড়াতাড়ি করে বসকে ফোন করে আহির। কিছুক্ষণ রিং হবার পর কলটা রিসিভড হতেই আহির বলে, হ্যালো, আই এম সো সরি স্যার। আসলে আসলে আহিরকে মাঝপথে থামিয়ে দিয়ে ফোনের ওপাশ থেকে বস বলে ওঠেন, আহির, অনেকদিন হয়ে গেল তোমার খামখেয়ালিপনা সহ্য করেছি। এভাবে কাজ চলতে পারে না। আমি শুধু বিজনেস বুঝি। তোমার ব্যক্তিগত জীবনে কি সমস্যা চলছে সেটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আর আসতে হবে না অফিসে। তোমার স্যালারি আমরা ক্লিয়ার করে দেব। কলটা কেটে যায় ওপাশ থেকে। আহির তখনও হাতে ফোনটা ধরে আছে। ঠিক শুনলো তো, ওর চাকরিটা সত্যিই আর নেই। বিছানায় ধপ করে বসে পড়ে আহির। অজান্তেই চোখ দুটো ভিজে যায়। কি করে সংসার চলবে এখন? শেষে অনন্যার কাছে হাত পাতবে? ইগোয়েস্টি কখনোই ছিল না আহির, কিন্তু ও অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকবে এটা কিছুতেই মানতে পারবে না ও। যে করে হোক একটা ব্যবস্থা করতেই হবে। রেহানের নামটা মনে পড়ে আহিরের। ও তো বসের খুব ক্লোজ, প্রতিদিন আহিরের সাথে আড্ডাও মারতে আসে। ওকেই ফোনটা করে আহির। রেহান ফোনটা রিসিভ করে কিছু শোনার অপেক্ষা না করেই বলল, তোর খবরটা পেলাম ভাই, খুব খারাপ লাগছে। কি আর করবি বল, দেখ অন্য কোথাও পাস কিনা, পরে ফোন করছি। কাজের প্রেশার তো খুব, বুঝতেই পারছিস। তুই তো এখন থেকে ঝাড়া হাত পা। রাখি, বুঝলি? এই ছেলেটাই 1.5 বছর আগে ওর কাছ থেকে 1000 খানেক টাকা ধার নিয়েছিল। মনে পড়ে যায় আহিরের। এদের জন্যই তো সংসার আর সম্পর্ককে অবহেলা করেছে ও।
বিছানায় লুটিয়ে পড়ে আহির। এরপর নিশ্চয়ই অনন্যা ওকে আর মেনে নেবে না। ভেবেছিল ওর সাথে আজ সব মিটিয়ে নেবে, কিন্তু এখন তো অনন্যা ভাববে ওর চাকরি নেই, তাই সুবিধা নিতে অনন্যার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছে আহির। এতটা অসহায় আগে কোনো দিন লাগেনি আহিরের। হঠাৎ যেন একরাশ একাকিত্ব ওকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। আহিরের দমটা বন্ধ হয়ে আসে। অন্যদিকে অনন্যা ভাবে, না, এভাবে আর চলছে না। আমি পারবো না আহিরকে এত সহজে ছেড়ে দিতে। ওর সাথে সম্পর্কটা আমায় ঠিক করে নিতেই হবে। তাতে ও যদি আমাকে গায়ে পড়া স্বভাবের মেয়ে ভাবে তো ভাবুক, আই ডোন্ট কেয়ার। বিয়ের আগে আমাদের ঝগড়া হতো, মারপিট হতো, কিন্তু কই কখনো তো ছেড়ে যাবার কথা বলিনি। আমি ওকে কতবার ভয় দেখিয়েছি, আহির এরকম করলে কিন্তু আমি থাকবো না তোর সাথে, সোজা ব্রেকআপ করে নাও। ও খুব ভয় পেয়ে যেত। আমার হাত দুটো আঁকড়ে ধরে বলতো, চলে যাওয়া এত সহজ নাকি? যেতে চাইলে যেতে দিচ্ছে কে? একবার হাত ছাড়িয়ে দেখ না, আরো শক্ত করে বেঁধে ফেলবো। আমি এসে বলতাম, তাই নাকি? তা কি দিয়ে বাঁধবি? দড়ি দিয়ে নাকি শিকল দিয়ে? ও কি বলতো জানেন? বলতো, ভালোবাসা দিয়ে বাঁধবো। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনতাম। না না, ও আমাকে এত সহজে ভুলতেই পারে না। যে নিজেই আমাকে ছেড়ে থাকার কথা ভাবতে পারেনি, সে কিনা আমার থেকে আলাদা হবে? বললেই হলো নাকি আলাদা থাকবো? এত বছর একসাথে থাকলাম, বাকি জীবনটাও ঝেড়ে নেবো ওই গরুটাকে। কিন্তু বিয়েটা ভাঙতে আমি পারবো না, কিছুতেই না। কান মুলে দেবো আমি, প্রয়োজনে পিঠে লাঠি ভাঙবো, তবুও ওরে বাঁচালবো না। আমি আর সহ্য করবো না। দেখি কেমন করে আমার হাত থেকে নিষ্কৃতি পায় বেটা আহির। আমার নাম অনন্যা। বেশি বেগরবাই করলে না মেরে নাকটা ফাটিয়ে দেবো। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব, এক্ষুনি, মানে এক্ষুনি। এই আহির, তোর ব্যাপারটা কি বলতো? ফোন করলে ফোন ধরছিস না কেন? কি এমন কাজে বিজি ছিলি তুই? অনন্যার ঝাঁঝালো প্রশ্নে আহির প্রথমে একটু চুপসে গেলেও কিছুক্ষণের মধ্যেই নিজের তেজ ফিরে পায়। কাম অন অনু, আমি কাজ করছিলাম, এতে এত প্রশ্ন করার কি আছে? আহির ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে। দরকার আছে আহির। আজকে বাবার নতুন শোরুম ওপেনিং উপলক্ষে পুজো ছিল, তোকে বলেছিলাম আমি, রাইট? তবু তুই আসলি না। কতবার ফোন করেছি, তোর কোনো আইডিয়া আছে? ও শিট, একদম ভুলে গেছিলাম রে। আই এম সো সরি। আসলে আসলে কাজের এত চাপ ছিল আজকে যে। আমাকে অজুহাত দিতে আসবি না তুই। তোর কোনো ধারণা আছে আমাকে আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে কত টানা ব্যাকা কথা শুনতে হয়েছে? সবাই জিজ্ঞেস করছিল, কি রে অনু, তোর বর আসবে না? মা বাবা খুব অফেন্ডেড হয়েছে। হ্যাঁ, তো তুই সবাইকে বলিসনি যে আমি কাজের মধ্যে আটকে পড়েছি? বলে দিলে তো কেউ আর প্রশ্ন করতো না। বলে দিলেই হতো মানে? সবকিছু এত হালকা ভাবে নিস কেন তুই? আমার বাড়ির একটা অনুষ্ঠান, জামাই হিসেবে তোর কোনো দায়িত্ব নেই? অন্তত একটা কার্ডসে ভিজিটও দিতেই পারতি। এত কিসের কাজের চাপ তোর? কই, বন্ধুরা ডাকতে তো সোজা লেজ নাড়াতে নাড়াতে চলে যাস। আমার বাড়িতে যেতে হলে তো যত রাতের কাজের কথা মনে পড়ে, তাই না? ইনাফ অনু, একটা সিম্পল বিষয় নিয়ে ওভার রিঅ্যাক্ট কেন করছিস তুই? আমি ঠিক এই জন্য স্পেস চাইছিলাম দুজনের মধ্যে। আর আমি তোর বাড়িতে যাই না মানে? তুই কবে আমাদের বাড়িতে গিয়েছিস? কিছুদিন আগে যখন মা সত্যনারায়ণ পুজো করে সেখানে তুই গিয়েছিলি। সারাদিন অফিসের দোহাই দিয়ে কাটিয়ে দিলি, রাতে অবধি যাসনি। তখন আমায় ফেস করতে হয়নি লোকের প্রশ্ন? তুই খুব ভালো করে জানিস আমি কেন যাইনি আহির। তোর মা কখনোই আমার চাকরি করাটা মেনে নিতে পারেননি। উঠতে বসতে কথা শোনাতেন। ওনার সমস্যা আমি কেন ওনার সাথে গ্রামে গিয়ে আর 5 বউয়ের মতো সংসার করি না। আমি গিয়েছি তখনই আমাকে খোঁচা দিয়ে কথা বলেছেন উনি। ওখানে যেতে আমার ভালো লাগে না। আমি তো তোকে বলিনি ওখানে থাকতে। আমি তো তোকে সবসময় প্রোটেক্ট করে রেখেছি রে। আর আর আমার মায়ের কথা বলছিস তুই? সত্যি করে বলতো অনু, তোর বাবা আমাকে কোনোদিন মেনে নিতে পেরেছিলেন? বেসরকারি চাকরি করা জামাই তো কোনোদিন পছন্দই ছিল না তার। তোর মুখের দিকে তাকিয়ে বিষয়টা মেনে নিয়েছেন মাত্র। এই নিয়ে কম কথা তো উনিও আমাকে শোনায়নি। আমারও ভালো লাগে না। লিসেন আহির, বাবা যতবার তোকে কিছু বলতে গেছে আমি কিন্তু তোর পক্ষ নিয়েই কথা বলেছি। ডিনাই করতে পারবি না? ডিনাই আমি করছি না। আমি শুধু বলেছি আজকের এইটুকু একটা বিষয়কে এত বড় একটা ইস্যুতে কনভার্ট করার কোনো বিন্দু মাত্র প্রয়োজন নেই। ইউ নো হোয়াট, উই নিড সাম স্পেস ইন আওয়ার রিলেশনশিপ। লেটস স্টপ দ্য ডিসকাশন হিয়ার প্লিজ। ভুল ভুল ভুল, সব ভুল,
সব ভুল। বালিশটাকে ছুঁড়ে ফেলে চিৎকার করে ওঠে আহির। আমি ভুল করেছিলাম সেদিন। সব সব ডিসকাশন থামিয়ে দিতে নেই, এভাবে তো জীবনটাই থেমে যাবে। সেদিন যদি একটাবার অনুকে জড়িয়ে ধরে বলতাম আমাকে মার বকা দিয়ে চিৎকার কর, তবু 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 তুই আমার কাছেই থেকে যা, তাহলে তাহলে আজ এই দিনটা আমায় দেখতে হতো না। একে একে সব হারাচ্ছি আমি। অনু আমাকে ছেড়ে দিল, চাকরিটা নেই, এখন এখন কি করব আমি? কোথায় গিয়ে দাঁড়াবো? ওর ভাবনার ফাঁকেই ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার, তবু ফোনটা ধরে আহির। কেউ যদি চাকরির খোঁজ দিতে পারে। হ্যালো। গলাটা যতটা সম্ভব স্বাভাবিক করে বলে আহির। হ্যালো আহিতা, আমি অনন্যার কলিগ রক্তিমা বলছি। লিসেন কেয়ারফুলি, অনন্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়ে বিচ্ছিরি রক্তারক্তি কাণ্ড। আমরা ওকে সিটি হসপিটাল নিয়ে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। ফোনটা আপনি আপ হাত থেকে পড়ে যায় আহিরের। কি বললো মেয়েটা এইমাত্র? অনন্যার অ্যাক্সিডেন্ট হয়েছে? অনন্যার ছবিটা সাইড তুলেই রাখা ছিল, ওটার দিকে তাকিয়ে বাচ্চাদের মতন কেঁদে ওঠে আহির। কেন কেন এত বড় শাস্তি দিচ্ছে ওকে অনু? কেন? আহিরের গালের চুটিটা পড়ায় যত না বেশি কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে অনন্যার থেকে মিথ্যেবাদী আখ্যাটা পেয়ে। আহির কখনো অনন্যাকে মিথ্যে বলার কথা ভাবতেও পারে না, কখনো চিট করেনি ও অনন্যাকে। গালে আলতো করে হাত বুলিয়ে আহির বলল, এমন এমন কেন করছিস অনু? আমি আমি ভুলটা কি করেছি বল? তোর মনে হয় আমি আমি তোকে মিথ্যা কথা বলতে পারবো? বলেছিস তো, আলবাত বলেছিস, 100 বার বলেছিস। তুই তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার না তোকে দেখলেই কেমন পেটাতে ইচ্ছে করছে। আর 5 মিনিট তুই আমার সামনে থাকলে আমি তো তোকে মেরেই ফেলবো। অনন্যার কাছ থেকে এমন হুমকি পেয়ে একটু থতমত খেয়ে যায় আহির। তারপর আবার নিজেকে সামলে নিয়ে বলে, তাহলে তাহলে তুই আমাকে 2 মিনিটে বুঝিয়ে বল কি দোষ করে ফেলেছি আমি। তারপর তারপর যা শাস্তি দিবি আমি আমি মাথা পেতে নেব। অপদার্থ একটা! চাকরিটা যে বউয়ের সঙ্গে জলাঞ্জলি দিয়ে এসেছিস সেটা আমাকে বলেছিলি গাধা? অনন্যার কথা শুনে আকাশ থেকে পড়ে আহির। তুই কি করে জানলি? সেটা তো না জানলেও চলবে। আমি কে হই তোর যে আমাকে কিছু বলবি? বউ। খবরদার আহির, আর যদি একবার বউ শব্দটা উচ্চারণ করিস না মুখে, তাহলে তোর একদিন কি আমার একদিন। যখন ইচ্ছে দূরে ঠেলে দিবি, যখন ইচ্ছে আমার হাত ভাঙাতে আসবি। আবার কোনোদিন মনে হলো স্পেসের অভাব পড়েছে, বউ খুব খারাপ। আর এখন তো তুই আমাকে মিথ্যে কথা বলতেও শিখে গেছিস। আহির অনন্যার কোমরটা জাপটে ধরে। আহিরের লাল হয়ে যাওয়া গাল দুটো দেখে খারাপ লাগলেও অনন্যা নিজের গাম্ভীর্য বজায় রাখে। কি করে জানবো মানে? তোর এই ঘাটের মরা বন্ধু আমাকে হঠাৎ অফিসে ওরা ফোন করে বলল তুই নাকি কোম্পানির কয়েকশো টাকা লস করিয়ে চাকরি খুঁয়ে বসে আছিস, আর এখন নাকি তুই তোর ওই বন্ধুর কাছে চাকরি চাইছিস। শুনে আমার মাথাটা যা গরম হয়ে গেছিল না, ওটা শুনেই তো তাড়াতাড়ি ফিরতে গিয়ে পাস লিক করে গেল। নাহলে তোকে বাড়ি ফিরে আমি তখনই জুতো ফিটা করতাম। তুই কি রে, বন্ধুর কাছে চাকরি চাইতে যেতে তো লজ্জা করে না? আমি কি মরে গিয়েছি নাকি আমাদের দুজনের ব্যাংক ব্যালেন্সই শূন্য? সরি বলছি তো। আহির কান ধরে। আর আর কোনোদিন হবে না। সরি 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 সরি। অভিমানিনীর মান তবুও ভাঙে না। অনন্যার মুখটা নিজের দিকে ঘুরিয়ে আহির বলে, কি রে অনু, কথা বল না। অনন্যা আহিরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমরা লাইফটাকে নিয়ে বড্ড বেশি ছেলে খেলা করে ফেলেছি রাইট। আমাদের ফার্স্ট নাইটে তো ওই রকম একটা বাজে প্ল্যান না বানালে এসব কিচ্ছু হতো না। আমি বলছি না সব দোষ তোর, বাট তাও আমার তোর ঘাড়ে দোষ চাপাতে ভালো লাগে। অনন্যার কথা শুনে হেসে ফেলে আহির। অনন্যাও হাসে। অনেক বছর পর দুজনে এইভাবে মুখোমুখি বসে প্রাণ খুলে হাসছে। খানিকক্ষণ বাদে হাসি থামিয়ে অনন্যা বলে, সব সম্পর্কে বেশ ভীষণভাবে লাগে, না হলে সম্পর্কে জটিলতা বাড়ে। কিন্তু তার মানে এটা নয় যে আমরা দুজন দুজনের সাথে টাইম স্পেন্ড করবো না। জানিস তো, একটা ভালো সম্পর্কে সবচেয়ে বেশি জরুরি হয় একে অপরের সাথে কথা বলা। ঝগড়া হবে, মত বিরোধ হবে, কিন্তু এর মধ্যে দিয়েই দুটো মানুষ একে অপরকে আরও ভালো করে চিনতে শেখে, দুজন আরও কাছাকাছি আসে। আমরা ভুল করেছি আহির, খুব বড় ভুল করে ফেলেছি।
স্পেস দেওয়ার নাম করে আমরা সম্পর্কটাকে অবহেলা করেছি। যে সময়টা তোর আমাকে দেওয়ার কথা ছিল সেটা তুই তোর বন্ধুদের দিয়েছিস, আর যে সময়টা আমার তোকে দেওয়া উচিত ছিল সেটা আমি আমার কলিগদের দিয়েছি। অথচ দেখ, আমাদের খারাপ সময় ওদের মধ্যে খুব কম লোকই আমাদের পাশে ছিল। আমি হসপিটালে ভর্তি, অথচ রক্তিমা বাদে কেউ কিন্তু দেখতে আসেনি। বাড়ি ফেরার পর কেউ একটা ফোন অবধি করেনি। তুই আমাকে বলতো, তোর চাকরিটা চলে যাবার পর তোর কতজন বন্ধু তোকে ফোন করেছে? মনে মনে হিসাব কষে আহির। একজনও না, কারোর মনে হয়নি ওকে ফোন করে একটা বার খোঁজ নেওয়ার। আহিরের হাতের উপর হাত রেখে অনন্যা বলে, দিনের শেষে কিন্তু আমরা দুজনের পাশে থেকে গেলাম আহির, আর কেউ থাকেন, কেউ না। আহির অনন্যার হাত দুটো ধরে চুপচাপ পাশে শুয়ে থাকে। আহিরের চুলে আঙুল বোলাতে বোলাতে অনন্যা হঠাৎ বলে ওঠে, খুব জোরে মেরেছি তাই না রে? আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আসলে তখন রাগের বসে কাজটা খুব বাজে হয়ে যায়। আমি কিন্তু তোকে অপমান করতে চাইনি। তুই প্লিজ রাগ করে থাকিস না আমার ওপর। কি বলছিস অনন্যা? ইটস টোটালি ফাইন। একটু মারপিট তো হবেই, এগুলো নর্মাল। না, নর্মাল না। আর যদি উল্টোটা হতো, আমি মেয়ে বলেই সব দোষ মাফ, অথচ ছেলেরা এই কাজটা করলে সেটাকে ভায়োলেন্স বলা হতো, আর বলা উচিত তো। এইভাবে মারাটা কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। আই এম সরি আহির। অনন্যার কথা শুনে আলতো হেসে ওকে কাছে টেনে নেয় আহির। জানিস অনু, আজ মার খাওয়ার দরকার ছিল আমার, তা না হলে আমি রিয়েলাইজই করতে পারতাম না আমার বউটাই আমার আসল বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আহিরের গাল দুটো টেনে অনন্যা বলল, কটা দিন ঘুরে আসবি? ভালো লাগছে না এই একঘেয়ে জীবন। ঘাড় এলিয়ে আহির বলে, কোথায় যেতে চাস বল? পাহাড়, সমুদ্র না জঙ্গল? পাহাড়। বিন্দু মাত্র চিন্তা না করেই অনন্যা উত্তর দেয়, আরও একবার দুজন নতুন করে দুজনকে চিনব। অনু, আবার সব ঠিক হয়ে যাবে বল। আগের মতোই আমাদের প্রেম রেশিওটা বাদাম ইস্টু অনুপম রায়ের গান ইস্টু রবি ঠাকুরের কবিতাওয়ালা সেই ছাপোষা বাঙালি প্রেমে ভাগ হয়ে যাবে বল। আহিরের কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে অনন্যা। দুই দিকেই মাথা নাড়িয়ে বলে, হতেই হবে। পাহাড়ি গ্রামের মাঝখানে ছোট্ট একটা কটেজ। ব্যালকনিতে দাঁড়ালেই একটা মন কেমন করা বনফুলের গন্ধ নাকে এসে ঝাপটা মারে। হাত বাড়ালেই যেখানে নরম শিশির ধরা যায়, আর চোখ তুললেই যেখানে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে থাকা শ্বেত সবুজ মিশ্রণের পাহাড় দেখা যায়, তারই অপর নাম বুঝি স্বর্গ। এমনই একটা নৈসর্গিক দৃশ্য উপভোগ করছিল অনন্যা। ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাকে বুঝি এতটাই সুন্দর লাগে? আনমনে প্রশ্ন করে ওঠে অনন্যা। আহির বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে ব্যস্ত। অনন্যা ওকে ডাকতে গিয়েও ডাকেনি। এমন লেখার্জিত ছেলেকে নিয়ে আর যাই হোক, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় না। হারামজাদাটা ঘুমাচ্ছে, ঘুমাক, অনন্যা একাই এনজয় করবে। কথাটা মনে আসতেই জিভ কাটে অনন্যা। ওরা তো এখানে একসাথে সময় কাটাবে বলেই এসেছে। একা একা সংসেজে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। ব্যালকনি ছেড়ে সোজা ঘরের ভিতর ঢুকে একটানে আহিরের গায়ের থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয় অনন্যা। প্রচণ্ড শীতে কেঁপে ওঠে আহির। চোখ কচলাতে কচলাতে বলে, কি হয়েছে? ঘরে বরফ পড়েছে নাকি? অনু, হোটেল বাগে ডাক না, দেখ না ছাদ ফুটো হয়েছে নাকি। আহিরের কথা শুনে অনন্যার ভীষণ হাসি পেলেও সেটাকে চেপে রাখে। গলায় ঈষৎ গাম্ভীর্য মিশিয়ে বলে, ডাম্বো, উঠে দেখ, বরফ পড়ছে না। তোর গায়ের কম্বল আমি সরিয়ে দিয়েছি, এবার উঠে ফ্রেশ হয়ে নে তো, আমরা একসাথে হাঁটতে বেরো। অনন্যার কথায় বিরক্ত হয় আহির। বুড়ো চুকল কুচকে বলে, কি রে অনু, শরীরে কোনো দয়া মায়া নেই নাকি? এই শীতে তুই হাঁটতে বেরোতে চাস, তাও আবার বাইরে? মানুষ বাইরেই হাঁটতে যায় আহির, খামোকা ঘরের ভেতর কেউ পায়চারি করে না। তোর মধ্যে স্পিরিটের খুব অভাব জানিস তো। ঘুরতে এসেছিস, কোথায় দুজন মিলে ছুটে বেড়াবো সারাদিন, তা নয়, উনি উল্টে পড়ে ঘুমোচ্ছেন, অসহ্য। অনন্যার কথা শুনে ঠোঁট এলিয়ে হাসে আহির। স্পিরিটের তুই কি দেখেছিস অনু? স্পিরিট তো এখন আমি দেখাবো। সাত সকালে আমার গা থেকে ব্ল্যাঙ্কেট খুলে নেওয়া, তাই না? এবার আমাকে উষ্ণতা দিবি তুই।
অনন্যা কিছু বলার আগেই আহির ওর হাতটা ধরে টান মারে, ফলে অনন্যা গিয়ে পড়ে আহিরের বুকে। অনু, এখনো ভালোবাসিস? আহির অনন্যার ঘাড়ে মুখ গুজে বলে। আহিরের ভাজে ভাজে হারিয়ে যেতে যেতে অনন্যা বলে, একটু না। সত্যি বলছিস? আহির চোখ শুরু করে জিজ্ঞাসা করে। অনন্যার পুরো শরীরে আবেশ ধরিয়ে দিয়েছে আহির। লেটস সি বলেই অনন্যার কানের লতিতে আলতো করে কামড় বসায় আহির, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আহিরের বুকে ছোট্ট একটা কিল মেরেও বলে, এখন এসব একদম না। আমরা তো ঘুরতে এসেছি আই, চল না দুজন একটু বেরোয়। এসেছিস তো ঘরে বসে আছিস। আমার কতদিনের ইচ্ছে দুজনে একসাথে হাত ধরে পাহাড়ের পথ ধরে হাঁটব, শীতল হাওয়া ছুঁয়ে গেলে এক কাপড়ের মাঝে উষ্ণতা খুঁজব। আর আর বলতে গিয়েও থেমে যায় অনন্যা। আহিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আর আচ্ছা, তোকে বলবোই না। তুই আমাকে খালি বাচ্চা ভাবিস, তাই না? তোর হাসি পাচ্ছে আমার কথা শুনে। কিচ্ছু বলবো না আমি আর তোকে। আহির অনন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, রাগ করিস কেন? আমি তো তোর কথা শুনে হাসিনি। তাহলে হাসলি কেন? গাল ফোলায় অনন্যা। ওরে আমার অভিমানী নেই। তোর কথা শুনে আমার মনে হচ্ছিল যদি এই ইচ্ছেগুলো এখন পূরণ করা যায় তাহলে কেমন হয়। আহিরের কথায় উজ্জ্বল হয়ে ওঠে অনন্যার মুখটা। আহিরের দুই গালে ঠোঁট ছুঁয়ে বলে, তুই সত্যি বলছিস? তুই কি ভালো রে? অনন্যার ছেলে মানুষই দেখে আহির মনে মনে ভাবে, এতদিন এই এক ঝুড়ি সোনালি মুহূর্ত মিস করেছে শুধুমাত্র নিজেদের পাগলামির জন্য। গায়ে একটা ওভারকোট আর স্কার্ফ জড়িয়ে অনন্যা আর আহির হাঁটতে বেরোয়। নরম শিশিরে ভেজা ঘাসের উপর পা জোড়া যেন মিশে যেতে চায় ওদের। অনন্যার হাতটা ধরে আহির বলে, আমরা অনেকগুলো বছর এই না পাওয়ার মধ্যে দিয়ে কাটিয়েছি, তাই না? জীবনটা আরো আগেই অনেক সুন্দর হতে পারত। বেটার লেট দ্যান নেভার। একটা লাইনে অনেকটা কথা বুঝিয়ে দেয় অনন্যা। আহির, আমরা কি পাইনি সেটা নিয়ে আর কোনো দিন ভাববো না আমরা। বরং এখন আমরা যে প্রতিটা মুহূর্ত একসাথে আছি, একসাথে কাটাতে পারছি, সেটাই তো অনেক। ভুলটা আমাদের দুজনেরই ছিল। তো সম্পর্কটা আবার পরিপাটি করে গুছিয়ে নেওয়ার দায়িত্বটাও আমাদের দুজনকেই 100% এফোর্ট দিতে হবে। কিছু বুঝলি বুদ্ধ? অনন্যার কথায় মাথা নাড়ায় আহির। হঠাৎ হাঁটতে হাঁটতে থেমে যায় আহির। অনন্যার দিকে অপরাধীর মতন তাকিয়ে বলে, কিন্তু আমার চাকরিটা অনু, এভাবে তোর উপর প্রেশার মানে। অনন্যার তীক্ষ্ণ দৃষ্টির দিকে চেয়ে ভয়ে ঢোক গেলে আহির বেশি কিছু বলার সাহস পায় না। কি বলেছিলাম আমি? এখনো মরে যাইনি আমি। তোর খাওয়ার অভাব হবে? বাড়িতে ফিরে ট্রাই করতে থাক, কিছু না কিছু একটা হয়ে যাবে। অনন্যার কথায় আহির মুখটা নিচু করে। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই অনন্যার আহিরের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ওর। ধীরে ধীরেই দুজনে প্রেম সুধা ভাগ করে নেয় একে অপরের সাথে। আজ ঠিক ওই দিনের মতোই মন কেমন করে উঠছে আহিরের, যেদিন আচমকা পড়ন্ত গধূলির মাঝে নির্দ্বিধায় কাছে টেনে নিয়েছিল আহিরকে। আসলে ভালোবাসাটা এমনই থেকে যায়, শুধু ভালোবাসার মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতে হয় খুব যত্নে মনের মণিকোঠায়। বছর 25 পরে। মাম্মা, আমাকে কটা দিন থাকতে দেবে তোমাদের সাথে? হঠাৎ ব্যাগপত্র গুছিয়ে ছেলে অহনকে বাড়িতে আসতে দেখে অবাক হয় অনন্যা আহির দুজনেই। কর্মসূত্রে অহন আর ওর ওয়াইফ দিঘি অনেকটাই দূরে থাকে। অহনের এমন কথা শুনে আহির বলে, কি বলছিস বেটা? এটা তো তোদেরই বাড়ি। তুই দিঘি মামুনি যখন ইচ্ছে এখানে এসে থাকবি। ম্লান হেসে অহন বলে, দিঘি আর কখনো আসবে না পাপা। কেন? কি হয়েছে দিঘির? অনন্যা উদ্বিগ্ন হয়ে ওঠে। আমরা আর পারছি না এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে। কেউ কাউকে স্পেস দিতে পারছি না। সব সময় দুজনের মধ্যে ঝগড়া লেগেই আছে। আমার পক্ষে আর সম্ভব নয় ওর সাথে থাকা। অনন্যার কথা শুনে কিছুক্ষণ মুখ চাওয়াচুই করে জোরে হেসে ওঠে আহির আর অনন্যা দুজনেই।
অহনের বোকা বোকা মুখটার দিকে চেয়ে হেসে অনন্যা বলে, ঠিকিকে ফোন করে এখানে আসতে বল, বলবি ওর মামুনি ওকে ডেকেছে। বাট অহনকে থামিয়ে দিয়ে অনন্যা বলে, কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা কর। আহির অনন্যার হাতটা আলতো করে চেপে ধরে। আজ আরও একবার অতীতের পুনরাবৃত্তি ঘটবে এই বাড়িতে। পুরনো গল্পে আবার নতুন যুগের ছোঁয়া লাগবে। হয়তো দিন শেষে আবার দূরত্ব মিটিয়ে কাছে আসার গান লিখবে অন্য দুটো মানুষ। সময় তো পাখা লাগিয়ে উড়ে যায়, পেছনে রেখে যায় আগামীর গান। শুধু গানের কথাগুলোকে ঠিক সময় চিনে নিতে হয়। আজ আরও একবার লেখা হোক সেই ভালোবাসার গান। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প সৈনী অধিকারীর কলমে প্রাণের মানুষ আছে প্রাণে। গল্পের আহিরের ভূমিকায় প্রভাত, অনন্যার ভূমিকায় শ্বেতা, বসের ভূমিকায় দেবজ্যোতি, রিহানের ভূমিকায় রুদ্র, রক্তিমার ভূমিকায় অনুরাধা, অহনের ভূমিকায় শুভঙ্কর এবং গল্প পাঠে আমি শুভদীপ। গল্পের সমগ্র পরিচালনায় পারমিতা মজুমদার। বিশেষ ধন্যবাদ পারমিতা, অঙ্কিতা এবং নীলাঞ্জনা। গল্পের সাউন্ড এবং পোস্টার ডিজাইন আমি শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প সৈনী অধিকারীর কলমে প্রাণীর মানুষ আছে প্রাণে। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।